একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। ৩ তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ৯টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। ৪ তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে। রাতে ৯টা, ৯:৩০, ১০টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ইট টিচার প্রফেসর, আবার তার বাসায় ছিলাম। এখন বলেন আপনি, সব কিছু তো সীমা আছে। এখন আমরা যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সব কিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করব? এখন যদি আমি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে আপনি পাগল নাকি, কি বলেন এগুলো? আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে, আপনারা কি শুনছেন? আপনারা ওর থেকে 10% শোনেন নাই, তারে বলে গণশত্রু। সবকিছু সীমা থাকা দরকার। তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন? নিজেরা একজন একজনকে চরিত্র হননে, মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতায় মেতে উঠি। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না, মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণ অভ্যুত্থান? অনুষ্ঠানে আসলে আমি কি উপদেষ্টা এগুলো বলেন না, এটা হচ্ছে আমি এই যে মহান জুলাই গণ অভ্যুত্থান, সেখানে আমি একজন রাজপথের মানুষ, সেই আন্দোলনে অংশগ্রহণ করা একজন মানুষ, এটাই আমার এখানে সবচেয়ে বড় পরিচয়। এইরকম অনুষ্ঠানে অন্য কোনো পরিচয় দেওয়া দরকার নেই। তা আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শফিকের কথা শুনছিলাম, শফিকের লেখার আমি খুব ভক্ত, এত সুন্দর করে কথা বলে এটা আজকে দেখলাম। বিশেষ করে লাস্ট লাইনটা তো অসাধারণ ছিল না? যাই হোক, এখন কয়েকদিন আগের ঘটনা, আপনার এই গত বৃহস্পতিবার, তা আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ের আগে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল 8 মিনিটের। শফিকও ছিল সেখানে, উনি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তো ওইটা যখন 8 মিনিট দেখানো হলো, তো বারবার চোখ দিয়ে পানি পড়ছিল আর খুব আনইজি লাগছিল যে এত চোখ দিয়ে পানি আসছে কেন। তখন দেখলাম যে সবাই আসলে কাঁদছে, ইভেন আমাদের ইউনুস স্যারও কাঁদছে। আর নাহিদ তো কি বলবো, মানে পুরা শরীর কাঁপছিল, এত কাঁদছিল। যখন এসব ফুটেজ দেখি তখন মনে হয় কি অদ্ভুত, কি মানে অবিশ্বাস্য একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। আমরা যারা বেঁচে আছি, কেউ উপদেষ্টা হয়েছি, কেউ সাংবাদিক হয়েছি, কেউ ভালো আছি বা কোনো একটা প্রফেশনে, নিজের প্রফেশনে ফেরত যেতে পেরেছি, আমরা তো খুব লাকি। যারা চলে গেছে, যতই আমরা ওনাদের স্মরণ করি, যতই আমরা আবু সাইদের কথা বলি, মুগ্ধের কথা বলি, রিয়ার কথা বলি, আফসানের কথা বলি, ওনারা তো ফেরত আসবে না, ওনাদের বাচ্চারা তো ফেরত আসবে না। রেসিডেন্সিয়াল মডেলে যেই ছেলেটা মারা গেল, তার বাবা একদিন আমার অফিসে আসলো, আসার পর আমার মনে হলো আমরা যত বড় বিজয়ী পাই না কেন, ওনার যে বুকের কষ্ট, ওনার যে হাহাকার, সেটা আমরা আসলে কতটা দূর করতে পারবো। যারা সন্তান হারিয়েছে, যাদের সন্তান পঙ্গু হয়েছে, আমরা একবার আপনারা দেখেছেন রাত 4টার সময় আমরা যারা আমাদের আহত ছাত্ররা আছেন, তরুণরা আছেন, তাদের দেখতে গিয়েছিলাম। যখন হসপিটালে ঢুকলাম,
মানে দুইটা পায়ের মধ্যেই কাঁটাতারের মতো দুইটা জিনিস লাগানো, পাটা উপর করে বসে আছে। একটা ছেলে পড়ছে, সে পরীক্ষা দিবে, একটা পা নাই অলরেডি। মানে তখন আমাদের মনে হয় যে, আমার নিজের কাছে মনে হয় যে আসলে এই এত বড় একটা আত্মদান, এত বড় একটা স্যাক্রিফাইস, এত বড় একটা গণ অভ্যুত্থান, এটার ভার আসলে আমরা কতটা বহন করতে পারছি, আমরা তাদের প্রত্যাশাটা আসলে কতটা প্রতিনিধিত্ব করতে পারছি। আমরা মানে শুধু সরকারে না, যারা সবাই সব জায়গায় আছি। খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। এবং আমি একটা কথা মাঝে মাঝে বলি, আপনারা আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, আমরা এই সরকারি দায়িত্ব নেওয়ার আগে আমাদের মানে চেহারাটা কেমন ছিল, এখন কেমন হয়েছে। সারাক্ষণ মনে হয় যে অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করতে হবে, কিছু করেই শান্তি পায় না, মনে হয় যে আরও কিছু করতে হবে, আরও কিছু করতে হবে। অনেক অনেক বড় দায়িত্ব। আমরা যখন বিপ্লবের ইতিহাস পড়ি, আপনারা আরব স্প্রিংয়ের কথা জানেন, অনেক বড় বড় বিপ্লব ওই সমস্ত দেশে হয়েছে, তারপর কিন্তু তারা এই বিজয়টা সংহত করতে পারে নাই। আপনারা সবাই জানেন, এগুলি মিথ্যা কথা না। এমনকি তিউনিসিয়া বোধহয় একটা এক্সাম্পল, তিউনিসিয়াও পারে নাই। ইজিপ্টে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, সিরিয়াতে দেখেছেন, একটা ধনী দেশ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী দেশে পরিণত হয়েছে। তারপর আমাদের ৭১ সনের মুক্তিযুদ্ধের পরের অবস্থা আপনারা জানেন কি হয়েছে। সারাটা দেশে এই রক্ষী বাহিনী গঠন করে আওয়ামী লীগ সরকার কি ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা কায়েম করে কত হাজার হাজার মানুষকে হত্যা করে। দুর্ভিক্ষ হয়েছিল দেশে। তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আমরা সবাই কি সেই দায়িত্বটা রিয়েলাইজ করি? আজকে এই ১৫টা বছর যে আওয়ামী ফ্যাসিস্টরা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল, আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করাই দেই তারা কি করেছে? না আমরা নিজেরা একজন একজনকে চরিত্র হননে, মিথ্যা প্রচারণায়, আশ্চর্য একটা অস্থিরতায় মেতে উঠি। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না। মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণ অভ্যুত্থান? আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি, কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যে ফ্যাসিস্টের যারা দোসর আছে যে তখন কি ভালো ছিলাম না, তখন কি ভালো ছিলাম না, কেন এখনো তারা জাস্টিফাই করার সাহস পায়? কেন তারা এখনো কোথাও কোথাও মিছিল করার সাহস পায়? কেন মাঝে মাঝে তারা দু একটা কথাও বলার সাহস পায়? আমাদের অনৈক্যের জন্য। আমি অনেক কিছু আমাকে মানুষ বলে, আপনার সঙ্গে এটা বলছে, উত্তর দেন। কিছু জিনিস উত্তর দিব, হয়তো আজকে রাতেই দিব। বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব? আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, বড় গলায় বলি না, বলি এটা সত্যি দেখেই বলি। রাখালদা অভিভাবকদের সমাবেশ বলল 18 জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই। রাখালদাকে আমি একটু জিজ্ঞেস করলাম, বলেছিলাম আপনার মনে আছে? না, হ্যাঁ মনে আছে। কারণ তখন কোনো পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই। 18 তারিখে বলেছিলাম, আবার ওনার কাছে শুনে নিলাম যে আমি বলেছিলাম যখন, আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে। আমার নিউজ তো সাধারণত দেয়, কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় নাই। এটার মানে এটা না যে পত্রিকা রোল রাখে না। এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে, আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে, অগাস্টের প্রথম দিকে পত্রিকা যে রোল রেখেছে, মেইনস্ট্রিম পত্রিকা, এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত। আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিকমতো রোল পালন করছে না, কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় করেছে যে সেটা প্রমাণ দেখেন। 5 অগাস্টের আগে নাহিদ, আসিফ, তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতো? আপনারা খুলে দেখেন কোন পত্রিকা। ঠিক আছে, কেন করেছে? এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি, আমি কি তার এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের রোল দেখবো না? 15 বছরের রোল দেখবো না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই আমি প্রতিবাদ করব। কোনো পত্রিকায় কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো, বস্তুনিষ্ঠভাবে বলবো, প্রতিবাদ করব। কিন্তু তাকে তো আমি জুলাই গণ অভ্যুত্থানের শত্রু বানাতে পারি না, যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি। চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, খুলে দেখেন
এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা কোট করেছে, কোন পত্রিকার লেখা কোট করেছে? আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজনের কাজের সমালোচনা করব, মিথ্যা কথা কেন বলবো? আমি ডিটেইল বলবো, শুধু আপনাদের একটা কথা বলে রাখি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে। রাতে 9টা, 9:30, 10টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ইট টিচার প্রফেসর, আবার তার বাসায় ছিলাম। এখন বলেন আপনি, সব কিছু তো সীমা আছে। এখন আমরা যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সব কিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করব? এখন যদি আমি বলি রাশেদ, আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে ছাড় আপনি পাগল নাকি, কি বলেন এগুলো? আমি যদি রাখালদাকে বলি রাখালদা, আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে, আপনারা কি শুনছিলেন? আপনারা ওর থেকে 10% শোনেন নাই, তারে বলে গণশত্রু। সবকিছু সীমা থাকা দরকার। তাহলে আপনি তার পারপাস সার্ভ করছেন।